দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, নির্বাচন নিয়ে দেশের সবচেয়ে বড় দল বিএনপি এখন সবথেকে বেশি সোচ্চার। বুধবার দলটির শীর্ষ কয়েকজন নেতা নির্বাচন নিয়ে সরকারের মনোভাব জানতে দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি দলটির নেতারা। অন্যদিকে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে জামাতে ইসলামের আমির বলেছেন তার দল চায় আগামী রমজানের আগে নির্বাচন হোক। ছাত্রদের নতুন দল এনসিপি অবশ্য নির্বাচনের চেয়ে সংস্কারের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে রাজনীতিতে এখন সবথেকে আলোচিত বিষয় নির্বাচন। প্রধান উপদেষ্টা যখন বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তবুও কেন রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারছে না তার কথায়? কেন? এই বিষয়টি থাকছে আজকের আলোচনার মূল বিষয়। এছাড়াও সমসাময়িক সব বিষয় নিয়ে কথা বলবো আজকের এই সময়ে। আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার সর্ববামে এহসানুল হক মিলন, চেয়ারম্যান ইআরআই এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। ধন্যবাদ। এবং তার পাশে আছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক চিন্তক এবং সম্পাদক জবান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি মিলন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই যে নির্বাচন নিয়ে বিএনপির এই যে উৎকণ্ঠা উদ্বেগ, এটা কি কারণে? কারণ প্রধান উপদেষ্টা তো বহুত দিন আগেই বলেছেন যে যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার যদি চান মোটামুটি তাহলে জুনের মধ্যে আমরা নির্বাচন দেব। কিন্তু বিএনপি দেখছি তাদের প্রধান উপদেষ্টার কথায় খুব বেশি আশ্বস্ত হতে পারেনি। যার কারণে তারা প্রায় নির্বাচনের কথা বলছে এবং রোডম্যাপের কথা বলছে। এইটা কি একটা কারণ হতে পারে যে সবাই বলছে যে যত দেরি নির্বাচন হবে বিএনপির ভোট এবং জনপ্রিয়তা দুটোই তলানিতের দিকে যাবে, এইটা ঠেকানোর জন্য বিএনপি চায় দ্রুত নির্বাচনটা হোক? আপনাকে ধন্যবাদ। আপনাকে বেশ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেন। প্রথম হচ্ছে নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন? আমি দেখছি বিষয়টা অন্যভাবে। ভুলেই গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আলোচনার শুরুতেই প্রথম আপনার সাথে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা নির্বাচন কিন্তু একটি জাতীয় ইস্যু। নির্বাচন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে সেই 2006 সালে 1/11-এর শুরু থেকে। তারপর 2008-এর সেই নির্বাচন, সেই 7-8-6 ঘোড়ার নির্বাচন, সুড়ঙ্গ পথে টাকা আসার নির্বাচন, সুজাতা সিংহের নির্বাচন, আমিডামি নির্বাচন, তারপরে মধ্যরাত্রের নির্বাচন। এই অনেকগুলো নির্বাচন দেখেছি, অনেকগুলি নাম দেখেছি। কিন্তু জাতি নির্বাচন চেয়েছিল সুষ্ঠু। এই নির্বাচন যদি না হয় গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে উত্তরণ হয় না। বেসিক্যালি হচ্ছে ডেমোক্রেসি, যেটার জন্য আমরা 1970 সালের নির্বাচনের পরে 167টি আসন পেয়েও আমরা যখন ক্ষমতার মসনদে যেতে পারিনি, এই গণতন্ত্রের জন্যই কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন। দিস ইজ আওয়ার হিস্ট্রি। আমরা যদি 1971-এর আগে তদানীন্তন পাকিস্তানে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তাহলে কি হতো সেটা আমরা জানি না। কিন্তু উৎপত্তি হচ্ছে গণতন্ত্রকে নিয়ে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছিলাম। পরবর্তীতে 1975-এর জানুয়ারিতে 5 মিনিটের সংসদে আমরা দেখলাম গণতন্ত্রকে একদম কবর দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হলো। বহুদলীয় গণতন্ত্র আমরা 75-এর পট পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করলেন। এই বাংলাদেশ ধীরে ধীরে উত্তরণের দিকে যেতে শুরু করলো 75-এর পট পরিবর্তনের পরে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে। তারপর আমরা চড়াই উঠতে পেরিয়ে দেখেছি এরশাদের সময় এসছে। পরবর্তীতে 1991 সালে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটি সার্বিকভাবে গণতন্ত্র পেয়েছিলাম এবং আবার যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশে। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি যে গণতন্ত্রের জন্য 91 একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল, 96 হয়েছিল, 2001 হয়েছিল। আমরা আবার দেখলাম 1/11-এর সেই কলকাঠি নেড়েছে কীভাবে, এগুলি আমরা সবই জেনেছি। আবার আমরা এই অধ্যায় থেকে ছিটকে পড়লাম। আমরা যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পেয়েছিলাম সেখানেও কিন্তু আমরা দেখেছি যে গণতন্ত্রের উত্তরণ ঘটছিল এবং একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে 2 পার্টি সিস্টেমে এসে ক্রমান্বয়ে দেশ দুর্নীতি, সন্ত্রাস, রাজহানি যেটাই হোক জবাবদিহিতার একটি আমাদের দেশ দাঁড়িয়েছিল 96 2001-এ এসে।
এই জবাব দিয়ে থেকে আমরা সরে গিয়ে আমরা দেখলাম উন্নয়ন না গণতন্ত্র। এখন আসলো উন্নয়ন না গণতন্ত্র। এখন এসে আমরা দেখছি সংস্কার না গণতন্ত্র। ওয়েল, গণতন্ত্র যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ফ্যাসিস্ট রিপিট করবেই। ফ্যাসিস্ট রিপিট করতে হলে একটি সঠিক গণতন্ত্র হতে হবে। আর সঠিকভাবে গণতন্ত্র দিতে হলে তার যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলিকে কার্যকারিতা বাড়াতে হবে। আমাদের দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, জুডিশিয়ারি, এগুলিকে আমার বৃদ্ধি করতে হবে। আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় নেই। বিগত 17 বছরে এগুলি সব ধ্বংস হয়ে গিয়েছে। অতএব আমরা পুনরায় আবার শুরু করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন রয়েছে। সংস্কার একটি চলমান বিষয়। এখন এই সংস্কার না নির্বাচন, যে প্রতিযোগিতায় আমরা এসেছি, এটাকে আমি অন্যভাবে দেখি। আমি দেখি যে মোটা দাগে দলগুলো যারা স্টেক হোল্ডার আছে তারা সংস্কার বলতে কি বোঝায়। এই যে আমরা দেখতে পাচ্ছি 49টি দলের মধ্যে 48টি দল এসে তারা বলতেছে এমসিকিউ পদ্ধতির মতো 98% ঠিক আছে, 77% ঠিক আছে। এই যে 77, 98, 99% ঠিক আছে, এইটা কিন্তু সংস্কার নিরূপণের কোনো পদ্ধতি নয়। সংস্কারটা হচ্ছে বেসিক্যালি প্রিন্সিপালটাকে অ্যাকসেপ্ট করা, আইডিওলজিটাকে আনা। হিউম্যান রাইটসকে ভায়োলেশন করবেন কি করবেন না, লেটস কমিট দ্যাট থিং। দুর্নীতি করবেন কি করবেন না, লেটস কমিট দ্যাট থিং। যেমন 030 যে প্রবক্তা আমাদের নোবেল লরিয়েট, আজকে প্রধান উপদেষ্টা, এভরিবডি অ্যাডমায়ার হিম। আমরা দ্বিতীয় ইউনুস খুঁজে পাবো না। ওয়ার্ল্ডের এই 193টি যে ইউনাইটেড নেশনস চার্টার দেশ রয়েছে সেই জায়গায় সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি। এটা আমাদের গর্বের জায়গা। উনি এই জায়গাটিতে এসে কাজ করছেন। এখন আমরা এই সংস্কারকে কিভাবে করব, সেই জায়গাটিতে এসে আমরা বিএনপির সাথে একজন সদস্য বিশিষ্ট ছোট পার্টি, বহু সদস্য বিশিষ্ট ছোট পার্টি, যার 1% স্টেক আছে, যার 2% আছে, যার 15% আছে, সকলকে আমরা এক কাতারে এনে আমরা বিএনপিকে সুপরিকল্পিতভাবে একটি জায়গায় নিয়ে যাচ্ছি। ভাই আপনাকে একটু থামাবো আমি। Sure. আমরা একটা বিরতি নিয়ে আপনার প্রসঙ্গে আসবো। আমি তার আগে আমি রনি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আমি যে প্রশ্নটা মিলন ভাইকে করেছিলাম, আমি বিরতির পর আপনার কাছে এসে শুনবো। সেটা হলো যে নির্বাচন নিয়ে বিএনপির যে আগ্রহ, এর পেছনের কারণটা কি থাকতে পারে? আপনি এই প্রশ্নটার জবাব দেবেন। বিএনপি নির্বাচন বলে, এই স্লোগানটা বিএনপি নেই, যে স্লোগানটা জাতির, সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছিলাম। এখন আসছি যে সংস্কার নিয়ে যখন বলা হচ্ছে এই দল 98%, ওই দল 70%, এমসিকিউ পদ্ধতির মতো দেওয়া হচ্ছে, এই জায়গাটা কিন্তু একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। কারণটা হচ্ছে মোটা দাগে বিএনপির ইন্টেনশন কি, তার মোটিভেশন কি, যে দেশ পরিচালনার জন্য তারা কি বলছে। তাহলে আমি বলবো এই জুলাই 36-এর আগে 2023 সালে আমরা যখন 31 দফা রাষ্ট্র মেরামতের কথা বলেছি, তখনকার যে মেরামতের দফাগুলো ছিল সেটা অ্যানালাইসিস করলে বিএনপির মোটিভ বোঝা যায় যে তারা পিওর ডেমোক্রেসি চায়, ফ্যাসিজম চায় না। তাহলে সেইখানটায় আমরা আলোচনা যেতে পারি যে আমরা ওখানে কী কী চেয়েছিলাম। হ্যাঁ, জুলাই 36-এর পরে এটারও পরিবর্তন আনার কয়েকটি পয়েন্ট এসে গেছে, সেটা নিশ্চয়ই আসবে। কিন্তু আমরা যদি মোটা দাগে রাষ্ট্র সংস্কারের জন্য যেই যেই কাজগুলো দরকার, জুডিশিয়ারি আমাদের সিস্টেম ঠিক করতে হবে, সেপারেশনটা আমাদের করতে হবে, আমাদের পুলিশিংয়ের ভিতরে যে পরিবর্তন সেটা আনতে হবে, সেটা যদি না আসে তাহলে কিন্তু আমরা পাচ্ছি না এই নির্বাচনটাকে কন্ট্রোল করে। পুলিশ তো আমাদের ব্যাকবোন হিসেবে থাকতে হবে। হিউম্যান রাইটস, জুডিশিয়ারির কথা বললাম, নির্বাচন কমিশনের কথা বললাম, দুদকের কথা বললাম। ডক্টর ইউনূস সাহেব যে 3-0 প্রোগ্রাম করেছেন, আমরা তো জিরো বলতে এখন বুঝি জিরো দুর্নীতি, তাই না? আমরা জিরো বলতে বুঝি জিরো চাঁদাবাজি, আমরা জিরো বলতে বুঝি জিরো সন্ত্রাস, আমরা জিরো বলতে বুঝি যে দ্রব্যমূল্য কমাতে হবে আর বাড়তে দেওয়া যাবে না, যেখানে ছিল সেখানেই অ্যাটলিস্ট থাকতে হবে, তার চেয়ে কমাতে হবে। আমরা তো মনে করি এই গভর্নমেন্ট এসে আবার 14 টাকা লিটার প্রতি তেল বাড়াবে। তো আমি সেটা কাটে যাচ্ছি না, আমি বলছি যে বিএনপি সংস্কার চায়, মোটা দাগ ছোট দাগ না। বিষয়টা হচ্ছে যেই সংস্কারগুলো না করলে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হবে না, গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। গণতন্ত্রই হচ্ছে
ফ্যাসিজমকে প্রতিরোধ করার নিয়ামক। আরেকটি জিনিস রয়েছে, দি লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, বিদেশিদেরকে অনুপ্রবেশ করা। যেমন 14 ইলেকশনে সুজাতা সিং এসে সেই জায়গায় আমাদেরকে বিদেশের রিলেশন পার্শ্ববর্তী আর দূরবর্তী, নো ম্যাটার হোয়াট, ওই যে বলে না আমেরিকায় কেন কু হয় না, কারণ আমেরিকায় তো কোনো আমেরিকান অ্যাম্বাসেডার নাই, এগুলি গল্প আছে না। তাই আমরা সেই বিদেশিদের দিকেও আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আচ্ছা মিলন ভাই, আমি আপনার কাছে পরে আসবো। আমি একটু জি। রনির কাছে আসতে চাই। রনিরকে আমি যে প্রশ্নটা বিরতির আগে করেছিলাম যে বিএনপি নির্বাচনের জন্য এত উতলা কেন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? সংস্কারের জন্য তো একটা সার্টেন টাইম দিতে হবে কিছু। আচ্ছা, ধন্যবাদ। যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। এবং আজকে আমার সহ আলোচক আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই এবং ছোটবেলায় যিনি আমাদের আইকন ছিলেন, তো আপনাকে আলোচক হিসেবে আমার পাশে পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত। যাই হোক, আপনার যে প্রশ্নটা সেটা হলো, দেখেন, আপনি একটা গণ অভ্যুত্থান করলেন ফ্যাসিজমের বিরুদ্ধে। গণ অভ্যুত্থান করার পর আপনি ইলেকশন চাবেন কেন? আপনি তো গণতন্ত্র পুনরুদ্ধার করবেন, তাই না? আপনি একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যাবেন, তো ইলেকশন ছাড়া আপনি কীভাবে যাবেন? ইলেকশন তো কোনো ইস্যু হইতে পারে না। অভ্যুত্থানের পরে ইলেকশন কে ইস্যু বানানো সবচেয়ে আনফর্চুনেট ঘটনা আমি মনে করি। কারণ হলো, দেখেন, আর আমার নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হলো ভোটাধিকার নিয়ে। নির্বাচন তো হাসিনাও করছে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন করছে। সো নির্বাচন কি এটা কি বিয়ে শাদির ব্যাপার যে আপনি উৎসব করবেন? এটা সিরিয়াস বিজনেস। নির্বাচন, ভাই আমেরিকাতে ছিলেন জানেন, আমি গত বছর ইলেকশনের সময় আমেরিকাতে ছিলাম। তো আপনার ইলেকশন ভোটের ব্যাপারে জনগণকে যদি, নাগরিককে যদি প্রশ্ন করা হয়, তারা খুবই ক্ষিপ্ত হয়। কারণ ভোট ব্যাপারটা নাগরিকের সিক্রেট, একটা পবিত্র ব্যাপার। সে এটা কেন পবিত্র ব্যাপার? এটা হলো ভোট ব্যাপারটা আমরা বুঝি না বাংলাদেশে। ভোট ব্যাপারটা আমাদের এখানে কি হয়ে গেছে দেখেন, সেটা হলো যে এখানে আপনার এটা অনেকটা হলো আপনার মানে মার্কেটিং এবং ম্যানেজমেন্টের সার্কাসে পরিণত হয়েছে। সেটা আপনার একটা রাজনৈতিক নেতাকে একটা এলাকায় নমিনেশন দেওয়া হয়, এইবার তার একটা গ্রুপ থাকে বা তার পার্টির কতগুলো ফর্মুলা থাকে, প্রতিশ্রুতি থাকে, এই প্রতিশ্রুতিগুলোকে মার্কেটিং করা হয়। হ্যাঁ, ক্যাম্পেইনের নামে ক্যানভাসের মতো মার্কেটিং করে এবং মিডিয়া টিডিয়া মিলায় এমন একটা আবহ তৈরি করা হয়, এমন একটা হাইপ তৈরি করা হয় যে আপনি একটা ইলেকটেড কিং নির্বাচন করেন। হ্যাঁ, সো এই যে নির্বাচনিক স্বৈরতন্ত্র আপনি কায়েম করেন, ফলে 5 তারিখের পরে নির্বাচন তো আমাদের ইস্যু না। আমাদের ইস্যু হলো ভোটাধিকার। যেই ভোটাধিকার মানে কি? ভোটাধিকার হলো একজন ইন্ডিভিজুয়াল নাগরিকের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের এখতিয়ার। এই অনেকগুলো মানুষের এরকম সার্বভৌম ক্ষমতার একক হিসাবে একজন ব্যক্তি পার্লামেন্টে যান এবং তিনি আইন প্রণয়ন করেন, যে আইনটা নাগরিকদের জন্য জন্ম মৃত্যুর ব্যাপার হয়ে যেতে পারে, লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন হয়ে যেতে পারে। সো ইটস এ সিরিয়াস বিজনেস। সো যেইটা এত গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা তো 1000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে, 10,000 কোটি টাকা দিয়েও বিক্রয়যোগ্য না। বিকজ অফ আপনি আপনার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের যে এখতিয়ার, সেটাকে আপনি বিক্রি করবেন। ইট ক্যান নট বি এক্সচেঞ্জেবল। কিন্তু আপনি করেন কি, একটা হুজুক উন্মাদনা তৈরি করে, হ্যাঁ, আপনি মেনুভারিং করেন। ফলে আমাদের এখানে ডেমোক্রেসিটা, যেটা ভাই বলেন না, বিএনপির তো নির্বাচন নিয়ে কথা বলারই দরকার নেই। বিএনপি তো 17 বছর ধরে ভোটাধিকারের আন্দোলন করতেছে, নাথিং নিউ। কিন্তু এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রাস্ট। হ্যাঁ, কথা সত্য যে 17 বছরে বিএনপি এবং বিরোধী দল যারা আন্দোলন করেছে তাদের উপর দিয়ে অবর্ণনীয় নির্যাতন হয়েছে। কিন্তু এই নির্যাতনটা যে হইতে পারলো বিকজ অফ, কেন হইতে পারলো? কারণ হলো এখানকার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মিডল ক্লাস মনে করছে, আচ্ছা বিএনপি জামাত মারতেছে, আমারও তো মারতেছে না। এই যে ডিটাচমেন্ট এই ফ্যাসিবাদকে আরও ব্রুটাল করে তুলছে। তাহলে আপনার প্রতি জনগণ যে পূর্ণ আস্থা রাখতে পারে নাই, হ্যাঁ, আপনার সমস্ত প্রতিশ্রুতি আমি ধরে নিলাম সত্য, আস্থা যে রাখতে পারে নাই, এটা উদ্ধার করার একটা সুবর্ণ সুযোগ হইলো এই অভ্যুত্থানের পরে। অভ্যুত্থানের পরে আপনি কি দরকার? অভ্যুত্থানের পরে আমাদের সংস্কার দরকার নেই, আমাদের পুনর্গঠন দরকার। রাষ্ট্রকে পুরো পুনর্গঠিত করতে হবে। সংস্কার এটা একটা ফালতু জিনিস, ফালতু কথা। সংস্কারের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই, কারণ সংস্কারের ব্যাপারে মানুষ প্রতারিত হয়েছে আপনার এর আগে ওই যে ঘোড়া সরকারের আমলে, মনিউদ্দিন ফখরুদ্দিনের আমলে, তখনও কিন্তু সংস্কারের ধোঁয়াটা উঠছিল। ফলে ফ্যাসিবাদের আমলে আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, আপনার কোনো ইনস্টিটিউশন ওয়ার্ক করে না। তো এইখানে আপনার একটা পুনর্গঠন লাগবে এবং ক্ষমতার ব্যাপারটা কি, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক লাগবে। এই জন্য আমরা বলতেছি আমরা 5 তারিখের পরে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই। আমরা আগে একটা ওই যে ভাই ঠিকই বলছে, একটা 2 পার্টিজান স্টেট ছিল। এখন 2 পার্টিজান স্টেটের মধ্য দিয়ে এক ফ্যাসিস্ট শক্তি
অবসান হয়েছে, মানে সে বিতাড়িত হয়েছে। এখন আমরা একটা মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করতেছি। এখন মাল্টি পার্টিজান স্টেটে রাজনীতির কাঠামোটা কি হবে? রাজনীতির কাঠামো এটা হবে না যে আপনি একটা কথা বললেন, এটা ম্যারিট ডিমেরিট যাচাই না করে আমি এটা 100% বিরোধিতা করবো বিকজ অফ আপনি এটা বলছেন, এর বিরুদ্ধে আমার যাইতেই হবে। নো, এখন তো রাজনীতি হবে কে কত ভালো প্রপোজাল জনগণের সামনে হাজির করতে পারতেছে তার প্রতিযোগিতা হবে। কার চরিত্র কত খারাপ, কে কত বড় দখলবাজ, কে কত বড় চাঁদাবাজ, কে সচিবালয় দখল করে, কে টেম্পো স্ট্যান্ড দখল করে। হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়াতে পার্টিকুলারলি আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন মানে চরিত্র হননের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এটা তো রাজনীতি না। আপনি একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করবেন, আপনার অন্যান্য যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে সেটা হইলো তারা আপনার কলিগ, তাদের সাথে আপনি সহযোগিতামূলক একটা ক্যাম্পেনিংয়ের রাজনীতি করবেন। একটা 100% বিরোধিতার রাজনীতি অবসান হয়ে গেছে অভ্যুত্থানের পরে। অভ্যুত্থানের পরে রাজনীতি কি এটা তো দেয়ালে লেখা আছে। অভ্যুত্থানের পরে রাজনীতি হইলো কি? রাজনীতি হবে আপনার রক্ত গরম মাথা ঠান্ডা। এখন আপনার রক্ত গরম মাথাও গরম, রাজনীতি হবে কিভাবে? হ্যাঁ, আপনি কথায় কথায় মারামারি শুরু করে দেন, আপনার একটা বিরোধী পাইলে আপনি পিটাইয়া শোয়াই ফেলেন। হ্যাঁ, এনসিপির লোকজনকে আপনি মারতেছেন, শিবিরে তার একটু সমালোচনা করলে পিটাচ্ছে। হ্যাঁ, তো এইটা তো রাজনীতি না। আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই, আমরা সেই জন্য বলতেছি দল যার যার, রাষ্ট্র সবার। ধরেন আমি একটা দলের সমর্থক, আমার দল কোনোদিনও ক্ষমতায় যাবে না, ধরেন কোনোদিনও ক্ষমতায়, কিন্তু রাষ্ট্র আমার প্রতি এক বিন্দু পরিমাণ বেআইনসাফি করতে পারবে না। রাষ্ট্রের কাছে আমার হিস্সা 100% হবে। এইরকম একটা রাজনীতি চাই। এই জন্য আমরা একটা নাগরিক ভিত্তিক রাজনীতি চাই। আরেকটা কথা বলি, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি। আমি যেটা বলি, আওয়ামী লীগ কী? আওয়ামী লীগ হলো অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যালি আমাদের ইন্টিমেট এনিমি। আপনার খালাতো ভাইয়ের বোনের জামাই আওয়ামী লীগ, আমার ফ্যামিলির লোক আওয়ামী লীগ, হ্যাঁ, আমাদের চারপাশে আওয়ামী লীগ আছে। সো এই ক্লিনজিংয়ের রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে আগামী দিনে রাজনীতি বিকশিত হবে দলগুলোর জন্য সত্য। আওয়ামী লীগের ব্যাপারে কে কী পজিশন নেয় তার আলোকে, এটা আমার বহু পুরানা কথা, আবারও রিপিট করলাম। সেই পজিশনটা মানে কি? মানে হলো সংগঠন আকারে আওয়ামী লীগের ব্যাপারে আপনার একটা পজিশন থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ যেহেতু একটা নফস্থানিয়াত, এটা একটা বৈশিষ্ট্য। আপনি যদি মনে করেন 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়া চাকরি নেওয়া জায়েজ, আপনি যে দলই করেন আপনি আওয়ামী লীগের। আপনি যদি মনে করেন রাজনীতির চেয়ে ক্ষমতা গুরুত্বপূর্ণ, আপনি আওয়ামী লীগের। আপনি যদি মনে করেন সংস্কার গুরুত্বপূর্ণ, জনগণের ভোটাধিকার গুরুত্বপূর্ণ না, আপনি আওয়ামী লীগের। তার মানে আওয়ামী লীগ একটা ব্যারোমিটার হয়ে গেছে। আওয়ামী লীগ একটা রাইট। সো আপনি আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগ একটা নফসানিয়াত, হ্যাঁ, এটা একটা মনন। এইটাকে এইভাবে আপনার ডিল করতে পারতে হবে। এটা তাহলে আপনাকে গোটা সমাজের একটা এবং অন্যান্য দলগুলোর বিকাশ হয় আওয়ামী লীগের কারণে। কিন্তু এই যে আমি একটু ইন্টারভিউ করি, যে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা কথা, এটা আরো খারাপ। এটা হান্না আরেন্দের একটা বিখ্যাত কথা আছে, ইফ ইউ চুজ ইভিল দেন লেস ইভিল অ্যান্ড এন্ড অফ দ্য ডে ইউ উইল চুজ অ্যান এভিল। সো খারাপ শয়তান বলে কিছু হয় না, শয়তান অলওয়েজ শয়তান। সো এটা রিফাইন আওয়ামী লীগ বলে কিছু হয় না, কারণ এটা ইডিওলজিক্যাল ফোর্স। আওয়ামী লীগ বাই নেচার ফ্যাসিস্ট। এটা দুই আমল মিলা, বাপ বেটি মিলে, শেখ আমল এবং হাসিনা আমল মিলে এটা প্রুভেন। ফলে ফ্যাসিজমকে আপনার টোটালি বুঝতে পারতে হবে। এটা শুধুমাত্র অস্ত্র, গোলাবারদ, পুলিশ এগুলোর ব্যাপার না, এটা একটা চিন্তা, মতাদর্শ আকারে বুঝতে হবে। এই কারণে আমি বলতেছি আমাদের চরিত্রের মধ্যে যে আওয়ামীকরণ হয়েছে, দেখেন আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কী করে গেছে জানেন? দেশের মোরাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে পাবলিকের। আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল অন্যায়ভাবে, অনেক গুম খুন করছে, এগুলো অনেক মানুষের অপরিণীয় ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আসল ক্ষতি যেটা হয়েছে, যেটা আপনি রিকভার করতে পারতেছেন না। দেখেন একটা দেশ, আপনি নতুন বন্দোবস্তের কথা বলেন, নতুন বন্দোবস্ত কি হাওয়ার থেকে আসবে? নতুন ক্যারেক্টার লাগবে তো, নতুন মানুষ লাগবে তো। নতুন মানুষ কোথা থেকে তৈরি হবে? নতুন মানুষ তৈরি হবে নতুন একটা মোরাল কালচারাল স্পিরিট থেকে। এবং 5 তারিখে একটা স্পিরিটের অভ্যুত্থান হয়েছে। দেখেন ছাত্র জনতা এটা কি করছে, বাংলাদেশের ন্যারেশনটা কি, মানে আপনার উই রিভল্ট টু বিদায় পৃথিবী। এই যে বিদায় পৃথিবী বলে যে ছেলে বন্দুকের সামনে দাঁড়াইলো, কিন্তু ক্ষমতার জন্য দাঁড়ায় নেই, কিন্তু ওর স্পিডটাকে আপনার রেসপেক্ট করতে পারতে হবে। এবং আমাদের 54 বছরের যে রাজনীতি, আপনি তো ফেল করছেন আপনার বাচ্চাদের প্রোটেক্ট করতে। এই অভ্যুত্থান নিয়ে পার্টিকুলারলি আমাদের গর্বিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা আমাদের বাচ্চাদের জীবন রক্ষা করতে পারি নাই। আমাদের 54 বছর এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যে আমাদের শিশু বাচ্চাদের গুলি করে মানে চোখের সামনে মারা হয়। তারপরে আমরা সবাই নামছি, অভ্যুত্থান হয়েছে, হুইচ ইজ ফাইন, কিন্তু এটা গর্বের বিষয় না, এটা আমাদের কালেকটিভ ফেলিউর হিসেবে আমাদের অ্যাডমিট করতে হবে, 1 নাম্বার। তারপরে এখন যেটা বলতেছিলাম যে আলোচনাটা অন্যদিকে চলে গেল, তো ফলে আপনার এখানে যেটা লাগলো একটা ডেমোক্রেটিক প্রসেস লাগবে, যে ডেমোক্রেটিক প্রসেস। আমি কিন্তু প্রশ্ন করেছিলাম বিএনপির নির্বাচন। হ্যাঁ, এখন বিএনপি নির্বাচন তো চাওয়ার ব্যাপার না, আপনি তো বিএনপির না, বিএনপি অমুক তমুক, তাহলে চাচ্ছে কেন? তা চাচ্ছে কেন সেটা হলো না, এখানে একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বলতেছে যে এটা একটা, এই অভ্যুত্থানটা একটা ম্যান্ডেট। আমি এটা বলছিলাম একটা শোতে, যে এটা একটা কতিপয় কুশিক্ষিত বুদ্ধিজীবীরা বলতেছে, প্রথমত এটাকে বিপ্লব বলতেছে। এটা কোনো বিপ্লব না। বিপ্লব হইলে আপনার জুডিশিয়ারি, মিলিটারি
ব্যুরোক্রেসি সব কিছু আপনার কন্ট্রোলে থাকতো এবং বিপ্লবী সরকার হইতো, এই ধরনের একটা কেয়ারটেকার টাইপের এনজিও গভর্নমেন্ট দেখতাম না আমরা, হ্যাঁ, এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেখতাম না, সরি এখানে অনেক শ্রদ্ধেয় লোক আছে, কিন্তু তারপরেও মানে এটাকে ম্যান্ডেট হিসাবে রপ্তানি করার বা খাওয়ানোর একটা ন্যারেশন চালু করা হচ্ছে, এবং এইটা কোনো ম্যান্ডেট না, পপুলার অভ্যুত্থানের কোনো ম্যান্ডেট থাকে না, একটা স্পিরিট থাকে, সেই স্পিরিটের আলোকে আমাদের রাজনীতি করতে পারতে হবে, এবং 5 তারিখ এই কারণে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে, এই আলোকে আমাদের রাজনীতি লাগবে। কিন্তু কতিপয় ব্রোকার, ক্ষমতার দালাল বলতে পারেন আপনি তাদেরকে, তারা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করে এখানে যে জিনিসটা তারা চাচ্ছে, না সংস্কার না নির্বাচন, মাঝখান থেকে ক্ষমতাটা খাবে, হ্যাঁ। সো এই প্রক্রিয়া থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিকশনের দিকে আমাদের হাঁটতে হবে, এবং সেই ট্রানজিকশনে আপনি নির্বাচন দিবেন না তো কী করবেন? নির্বাচন চাইতে হবে কেন? আপনার যেটা করতে হবে, বড় দল হিসাবে আমি মনে করি বিএনপির এবং তার সাথে যারা আন্দোলনের শরিক দলগুলো ছিল, এই সংস্কার প্রক্রিয়া তাদের লিড দিতে পারতে হবে। বিএনপির সামনে নির্বাচন নেওয়া আমি মনে করি কোনো চ্যালেঞ্জ নেই। কেন কোনো চ্যালেঞ্জ নেই? ইলেকশন মানে আপনার ঘটনাটা কি ঘটে? ঘটনাটা হলো আপনি যদি মানে ধরেন জনগণকে যদি ভোট দেওয়া থেকে আপনি বিরত রাখেন, সেটা ইচ্ছা করে জনগণ যদি ইচ্ছে করে ভোট দান থেকে বিরত থাকে, অথবা আপনি যদি এমন একটা কলা কৌশল করেন যে জনগণকে ভোট দিতে দিবেন না, ছলে বলে কৌশলে হাসিনা যেটা করছিল, তাহলে যেটা হয় সেটা হলো শুধু মানে এই ভোট থেকে বিরত দানের মধ্য দিয়ে জনগণ শুধু সেই সরকারকেই ফেলে দেয় না, জনগণ একটা রেডিক্যাল ট্রান্সফরমেশনের দিকে চলে যায়। রেডিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে কেন চলে যায়? কারণ হলো এই যে ভোট হলো তার যে সার্বভৌম ক্ষমতা প্রয়োগের অধিকার, সেটা সে যখন করতে পারে না, কিন্তু এই ক্ষমতাটা তার থেকে যায়। যেমন ধরেন হাসিনার পতন কি 5 তারিখে হয়েছে? আমি তো মনে করি 5 তারিখে না, হাসিনার কফিনের মধ্যে হাসিনা প্রবেশ করছে ডামি ইলেকশনে, কফিনে একটা মারা হয়েছে 5 তারিখে। তো মানুষ যে ভোট দেয় নাই, হ্যাঁ, বিএনপি এবং অন্যান্য দলগুলোর যে আপনার এই যে 28 তারিখের ক্র্যাকডাউনের পরে সারা দিয়ে মানুষ যে ভোট কেন্দ্রে যায় নাই, ইভেন আওয়ামী লীগের লোকে যে যায় নাই, মানুষ তো রায় দিয়ে দিচ্ছে। রায় দিয়ে দেওয়ার পরে হাসিনার সামনে ব্রুটালিটি করা ছাড়া, মানে মাইরা কাইটা ক্ষমতায় থাকা ছাড়া আর তো কোনো অপশন ছিল না, এবং সেই অপশনটা তাকে কী করছে, তাকে আজকে বংশের ভাতি জানানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার পলিটিক্সটা আপনার যদি রক্ষা হয়, পলিটিক্সটা আপনি বলে এই সরকারও যদি মনে করে এইভাবে ছলে বলে কৌশলে ভোটাধিকার থেকে মানুষকে দূরে রাখবে, তাহলে এই সরকারের পরিণতি হবে কি, সরকার অকার্যকর হয়ে পড়বে, সরকার ফাংশন করতে পারবে না। কারণ ভোটের সাথে ক্ষমতার একটা সম্পর্ক আছে, যদি ভোটকে আপনি করতে না দেন সেই ক্ষমতা ফাংশন করতে পারে না, ক্ষমতার লেজিটিমেসি তৈরি হয় না। ফলে এখানে প্রবলেম হচ্ছে কয়েকটা। এবার আলোচনাটা একটু ফিনিশ করি, মানে পয়েন্ট করি। প্রথম কথা হলো এটা একটা অভ্যুত্থান, পপুলার অভ্যুত্থানের কোনো ম্যান্ডেট থাকে না, থাকে হলো স্পিরিটের আলোকে আমাদের রাজনীতি লাগবে, এবং 5 তারিখ সবার জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে, এবং এই চ্যালেঞ্জটা রাজনৈতিক দলগুলো মোকাবেলা করবে কীভাবে? একটা ওয়ে, ট্রান্সপারেন্সি এবং ট্রাস্ট। রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের ট্রাস্ট ছিল না, এই কথা মানতে হবে। সেই ট্রাস্টটা ফিরে আনার চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, ইনক্লুডিং বিএনপি। সেই চ্যালেঞ্জ তৈরি হবে থ্রু দ্য ট্রান্সপারেন্সি। এবং সেই 5 তারিখের পরে রাজনীতি কী হবে? রাজনীতি হবে আমরা একটা ভ্যালু বেজ রাষ্ট্র চাই, দল যার যার রাষ্ট্রসভার, যেটা একটু আগে বললাম। সেই ভ্যালু বেজ রাষ্ট্রটি আপনি করবেন কীভাবে? পার্সন উইথ ভ্যালুস, যে ব্যক্তিগুলো ভ্যালুস ধারণ করে। চোর বাটপাট দিয়ে ভ্যালু বেজ রাষ্ট্র হয় না, হ্যাঁ, কথা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা মানতে হবে। ফলে আর ইডিওলজি থাকবে সমাজে, যে আপনি যে মনে করে ইসলামী শাসন চায়, যে মনে করে না সেকুলার আইন চায়, তাদের মধ্যে সমাজে ডায়লগ হবে। সামাজিক স্তরে থাকবে সমস্ত ইডিওলজিক্যাল ফোর্স। রাষ্ট্র কোনো ইডিওলজিক্যাল প্রতিষ্ঠান হবে না। রাষ্ট্র যদি গণতন্ত্রের নামেও একটা মতাদর্শিক ইডিওলজিক্যাল প্রতিষ্ঠান হয়, সে ফ্যাসিজম কায়েম করবে। সেটা মোদির ভারতে দেখা গেছে, ট্রাম্পের আমেরিকায় দেখা যাচ্ছে, এবং আমাদের এখানে তো উদাহরণ আছে। এই জন্য আমরা বলতেছি একটা ভ্যালু বেজ স্টেট হবে, এবং এই ভ্যালু বেজ স্টেটটা হলো সিটিজেনারি, নাগরিক ভিত্তিক রাষ্ট্রের একটা স্বপ্ন আমরা দেখি। আমি যেই দলই করি, যেই মতেরই হই, আমার কাছে রাষ্ট্র দায়বদ্ধ থাকবে, আমি রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবো না। রাষ্ট্রের কাছে আমি 54 বছর দায়বদ্ধ ছিলাম, হ্যাঁ, কোনো উপকার হয়নি আমার, রাষ্ট্র আমার কাছে দায়বদ্ধ। এইটাই হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, হ্যাঁ, এই যে দল যার যার রাষ্ট্রসভার। তো সেই জায়গা থেকে আপনাকে আসতে হবে। এখন সেটা আপনি একটু সংক্ষেপ করবেন? হ্যাঁ, আমি শেষ করি তাহলে। সেই জায়গা থেকে একটা নাগরিক ভিত্তিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষেত্রে ভোটাধিকার আপনার এনশিওর করতে হবে। আপনি ইলেকশন চাইলে হবে না শুধু। এই যে ভোট যে নাগরিকের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের হাতিয়ার, এইটাকে আপনার অ্যাকাউন্ট, এই যে পবিত্র, এই যে সিক্রেট, হ্যাঁ, নাগরিকদের ভোটের এই যে গুরুত্বটা, এইটার পলিটিক্যাল এডুকেশন আপনাকে দিতে হবে জনগণকে। বাংলাদেশের মানুষ আসলে রাজনীতি সচেতন, এরা হলো দল সচেতন। এবং আমরা দেখতে চাই কি, কেন নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা বলি, আমরা যেই দলে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন, আমরা রাষ্ট্রকে ওই দলের মালিকানা হিসাবে দেখতে চাই না।
ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে, নট ক্ষমতার সাথে ওই দলের সম্পর্ক। এই জন্য আপনি যে প্রশ্নটা করলে এত লম্বা আলোচনা করলাম কেন, বিষয়টা শুধু নির্বাচনের সাথে সম্পৃক্ত না বা সম্পর্কিত না, আমাদের টোটাল পলিটিক্যাল ট্রানজেকশনের সাথে সম্পর্কিত। বিএনপি যদি নির্বাচন নাও চায়, একবারও যদি আজকের থেকে নির্বাচনের কথা বিএনপি নাও বলে, এই সরকার নির্বাচন দিতে বাধ্য হবে। কেন বাধ্য হবে? কারণ আপনার ইলেকশন থেকে যখন জনগণকে মুখ ফেরায় নিতে বাধ্য করা হয়, অথবা জনগণ যদি মুখ ফেরায় রাখে, তখন সেই সরকার আসলে ভেঙে পড়ে, সরকার নিজেই ফাংশন করতে পারে না। মিলন ভাই, রেজা সাহেব যে জায়গায় শেষ করলেন আমি সেই জায়গায় শুরু করতে চাই। আমাদের বৃষ্টি থেকে নালায় পানি পড়লো, নালার থেকে খালে গেল, খালের থেকে নদীতে গেল, নদীর থেকে সমুদ্রে গেল, যেতে তো হবে, সমুদ্র তৈরি হলো। অর্থাৎ এই সরকারের ট্রানজিশন হতে হলে নির্বাচনের প্রয়োজন রয়েছে, সেই কথাটি তিনি বললেন। কিন্তু তিনি বললেন না এই যে ভোটাধিকার এবং এর প্রসিডিউরটা কি। এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে বসে এই সরকার 5 বছর থাকা দরকার, অ্যাটলিস্ট উনি একটা টাইম ফ্রেমের কথা বলেছেন। বলছে জনগণ চায় যে এই সরকার একটা টাইম ফ্রেমের কথা বলেছেন। চিফ অ্যাডভাইজার সাহেব তিনি বলছেন যে ডিসেম্বর টু জুন, লেটস সে আমি পরীক্ষা দেব, আমার পরীক্ষার তো এক্স্যাক্টলি টাইমটা বলতে হবে যে দিস আর দ্য ডেট, এটা বলছেন না। তো এই যে ডিসেম্বর টু জুন, আমরা দেখছি জামাত বলছে রোজার আগে, তাহলে কি হলো ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ফেব্রুয়ারি 15 হয়তো বা আগামী বছরই রোজা হবে, তাহলে ওনারা বলছেন যে জানুয়ারি। আচ্ছা, জানুয়ারিতে 31 গিয়ে যদি ওনারা করেন, তাহলে এই রোজার সময় আবার দ্রব্যমূল্য না বিশ্বাস হয়ে আবার নতুন সরকারের বিরুদ্ধে রাজপথেই মানুষ নামতে পারে। আবার যদি এটা পিছিয়ে জুনে আসেন, অবভিয়াসলি 12ই জুনে 96 নির্বাচন হয়েছিল, কিন্তু সব 12ই জুন এই আমাদের ক্যালেন্ডারে ঘুরে আসে না, কারণ দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট সার্কামস্টেন্সেস এন্ড সিচুয়েশন ছিল, অনেক কিছু ছিল, যেটাকে উনি বিপ্লব মানে বলে গণ অভ্যুত্থান বলেন, সেই ধরনের একটি অবস্থার সৃষ্টি হয়েছিল বলে সেটা হয়েছিল। তো জুনে এসে বলবো মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কি করা যায়? তাহলে আমরা নির্বাচনের কথা উনি যেটা বললেন সেটা বাস্তব কথা। একটা গভর্নমেন্ট শিফট হবে, ট্রানজিশনাল স্টেট পার হবে, তাকে তো একটা নতুন ডেভেলপমেন্ট হবে এবং একটা কার্যকরিতার জন্য, একটা জবাবদিহিতার জন্য একটা গভর্নমেন্টের দরকার আছে। ধরুন এই গভর্নমেন্টের ভিতরে কিন্তু ফেসের চরিত্র দেখা যাচ্ছে। আমি যদি বলি মেঘনা আলম, তাকে প্রসিডিউরের মধ্যে নেওয়ার পরে খোদাবক্স সাহেব বললেন যে আইনসঙ্গতভাবে করা হয়েছে, কিন্তু একজন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন যে হয়নি, সঠিক প্রক্রিয়া হয়নি। ওকে, এখন আপনি সৌদি আরবকে নিয়ে সিনেমিনি খেলছেন, যেখানে 30 লক্ষ ওয়ার্কার আপনার দেশে রয়েছে, দে গোজ ইন এ ডিফারেন্ট সিস্টেম, দে ওয়ান্ট অ্যাকশন, তাই না? আর আপনি এই প্রসিডিউর বাংলাদেশে মেনটেন করা, ওই স্ট্রেচারে ওঠার জন্য ইউ নিড মোর টাইম। আমরা সেই পথে হাঁটছি, সেই পথে যাচ্ছি। তাহলে এই সরকার যে ফেসিজমের দিকে যাচ্ছে না তাও তো না। সব মিলিয়ে আমরা দেখছি যে এই কম্বাইন্ড প্যাকেজের একটা সলিউশন আসতে হবে, এই যে না আমরা ফেসিজম যে আর রিপিট না করে, সেই জন্য এই 54 বছরে আমরা ওই দেওয়ালে লিখন থেকে কী শিখলাম সেটাকে কার্যকর করার জন্য একটা প্রসিডিউরের দরকার। সেটাই আমি মনে করি সেটা নির্বাচন। কিন্তু কেউ বলছে না সংস্কারবিহীন নির্বাচন আমাদের প্রয়োজনীয়, যেটা সেজন্য আমি বলছি যে আমরা মোটা দাগে কোন কোন বিষয়গুলোকে আমরা মেনে নেই করব, এবং 49টা দল হোক আর যে কটা দলই হোক, সকলে মিলে একটি জাতীয় সনদে স্বাক্ষর করতে হবে যে উই আর কমিটেড টু দ্য নেশন, যে আফটার ইলেকশন উইল পারফর্ম আওয়ার ডিউটিজ অ্যান্ড কমিটমেন্ট, এটা আমরা বলবো। এবং এই ধরনের কিন্তু জোট হয়েছে ওই 90-র গণ অভ্যুত্থানের সময়, কিন্তু আমাদের 5 দল 7 দল 8 দলের রূপরেখা হয়েছিল, সেই কমিটমেন্টটি কিন্তু কেউ ছিল না। কিন্তু আজকের প্রেক্ষাপটে যে নতুন জেনারেশন জি যারা নেমেছিল চাকরির জন্য, এখন তারা চিন্তা করছে কিভাবে চাকরি দেব। এই সেগমেন্টটা কিন্তু লার্জ সেগমেন্ট, ইউ ক্যানট ইগনোর দ্যাম। আমাদের দেশে 65% জনসংখ্যার দ্য ইয়ং জেনারেশন, এবং এইটাকে নিয়েই সকল হাইপোথেসিস থিওরি হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের। তিনি তাদেরকে ভিশনে দেখেন, তাদের জন্য ওনার মিশন, এবং তাদের জন্য উনি কাজ করতে চাচ্ছেন। ইটস এ কমপ্লিট ডিফারেন্ট এরিনাতে আমরা চলে আসছি। সেই জায়গাতে যে আমরা এই নির্বাচন আর সংস্কারের এই যুদ্ধে চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট, সেখানে আমরা যেতে চাই না। এবং আমি বলবো নির্বাচন দিতে হবে এবং এটা সময় উপযোগী সময় দিতে হবে। এখন কথা হলো এই গভর্নমেন্ট
স্পেসিফিকলি বলে ফেলছে যে আমরা এই টাইম ফ্রেমে করব, এটাকে একটু প্রিসাইজ করলেই তো আলোচনাটা শেষ হয়ে যায়। তা নাহলে বিগিনিং অফ দেয়ার জার্নি তারা বলতে পারতো, যখন আমরা বলেছি 3 মাসের মধ্যে দাও, 6 মাসের মধ্যে দাও, তখন তারা বলতে পারতো উই আর নট হিয়ার, তোমাকে নির্বাচন দিয়ে ক্ষমতা আনার জন্য তো আমরা না। দে নেভার ক্লারিফাই। আর এর সাথে যে তাদের সাকসেস রেট যেমন আছে, ফেইলিউর রেটও কিন্তু কম না। বাট উই অ্যাপ্রিসিয়েট সাকসেস রেট নিয়ে কথা বলো, ফেইলিউর নিয়ে আমি কথা বলতে রাজি না। এবং মোটা দাগে সাকসেস রেট রয়েছে, কিন্তু এই সাকসেস রেটগুলো কি তারা জনসম্মুখে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, তাদেরও তো একটা সামনে দিয়ে দেখতে হবে। এখন হঠাৎ করে ফেসবুক দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা আবার একটা হ্যাভক সিচুয়েশন করব, তা তো না। আমরা একে অপরকে দোষারোপ করব, সেদিন তো চলে গিয়েছে। এখন যদি কেউ বলে যে বিএনপি চাঁদাবাজি করে, যিনি বলছেন তার দোষ, কারণ তিনি তো ক্ষমতায় রয়েছেন বা ক্ষমতায় ছিলেন বা সদ্য ক্ষমতা থেকে চলে আসছেন, তিনি এই কথা বলতে পারেন না। তাহলে তিনি ওখানেই থেকে এই ডিউটিটা পারফর্ম করতেন। চাঁদাবাজি যদি কেউ করে থাকে, দ্যাটস নট, ইউ ক্যানট পুট ইউর ফিঙ্গার, নবডি, ইউরসেলফ। কারণ আপনাকে তো অথরিটি দেওয়া হয়েছে। এখন তো বলা হচ্ছে না ইট ইজ এ পলিটিক্যাল সরকার, যে মিলন তুমি বিএনপি থেকে শিক্ষামন্ত্রী হয়েছ, তোমার লোকেরা কাজ করছে, আমি কিছু বলতে পারবো না। দ্যাটস নট দ্য সিচুয়েশন। জনগণ তোমাকে ম্যান্ডেট দিয়েছে, সো ইউ বেটার চেক ইউরসেলফ। নিজেকে নিজে দেখতে হবে আয়নায় দাঁড়িয়ে, আমি কোন কথাটা বলছি, কাকে বলছি, কেন বলছি। মিলন ভাই, শেষ করতে হবে। জি না, আমি শেষই বলুন। আমাদের হাতে প্রায় সময় শেষ, রনি 1 মিনিটে যদি আপনি কিছু বলেন। না দেখেন, আমি একটা একটু রেসপন্স করি। 5 বছরের যে কথা বলে, দেখেন 5 বছর, 7 বছর, 10 বছর না, এই ডক্টর ইউনূস 5000 বছর ক্ষমতায় থাকুক, একটা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকুক। কারণ আমরা দেখছি ফ্যাসিজম কীভাবে ওয়ার্ক করে, যেটা এখানে আলোচনা হইল। আমি প্রথম পর্বে লম্বা আলোচনায় মোটামুটি কভার করার চেষ্টা করছি ডিটেলটা। আমাদের এখানে একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া লাগবে, গণতান্ত্রিক উত্তরণ লাগবে এবং নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র লাগবে, যেখানে বাংলাদেশের ক্ষমতাটা হয় কি, ক্ষমতাটা এখানে সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে, আপনি যখন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করেন এবং এইখানে এই যে অভ্যুত্থানটাকে বিপ্লব, এইটাই ম্যান্ডেট, হ্যাঁ সংস্কারের জন্য তো মানে নির্বাচনের জন্য কোনো আপনার অভ্যুত্থান হয় নাই, এই ধরনের কথাবার্তা ছড়ানোর মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, এখানে দেখেন আমাদের সবার আগে দরকার কি জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য সংহত করা দরকার। এখন বিএনপির বিরুদ্ধে জামাতকে, জামাতের বিরুদ্ধে বিএনপিকে, বিএনপির বিরুদ্ধে এনসিপিকে হ্যাঁ লেলাই দেওয়ার মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় রাজনীতি গঠনের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এটাকে নস্যাৎ করা হচ্ছে। ফলে রাজনীতি যারা করেন, দলগুলোর চিন্তা করতে হবে, আপনারা যখন 100% বিরোধিতা রাজনীতি আফটার অভ্যুত্থান যদি করেন, এর দ্বারা কে বেনিফিটেড হয়? হ্যাঁ, যারা বেনিফিট হয় তারা আপনাদের এনিমি। ফলে আপনারা আপনাদের এনিমির রাজনীতিটা কেন করবেন? হ্যাঁ, আপনারা আপনাদের রাজনীতিটা করেন। এখন 5 তারিখের পরের রাজনীতিটা আলাদা হবে বাংলাদেশে, একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে, একটা নতুন কর্তাসত্তার অভ্যুদয় হয়েছে। এই জেনজির আকাঙ্ক্ষাকে যদি ধরেন, এনসিপি একটা নতুন পার্টি হয়েছে, এরাও যদি ধারণ করতে না পারে, আমি আশঙ্কা করি বাংলাদেশে গণবাহিনী এবং রক্ষী বাহিনী যেরকম সময় চলে আসছিল, সেরকম একটা এনজাইটি, পলিটিক্যাল এনজাইটি তৈরি হতে পারে। ফলে 5 তারিখের যে ইনোসেন্ট অভ্যুত্থান, হ্যাঁ এই স্পিরিটের আলোকে আমাদের রাজনীতি লাগবে এবং সেটা লিড দিতে পারতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে। রাজনীতিবিহীন ক্ষমতা একটা ফ্যাসিবাদী প্রবণতা। আপনার যদি রাজনীতি থাকে কোনো সমস্যা নাই, টুডে টুমোরো আপনি ক্ষমতা পাবেন, কিন্তু আপনি যদি শুধু ক্ষমতার মধ্যে থাকেন, পরিণত হবে আওয়ামী লীগের মতো। ধন্যবাদ, ধন্যবাদ ইহসানুল হক মিলন এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।